ব্ল্যাক পাইথন ক্লাবে পৌঁছতে ওর প্রায় 1 ঘন্টা লাগল। সে পৌঁছে কয়েকটি ছেলেকে দেখতে পেল, যারা ওই ক্লাবের নিজস্ব টি শার্ট পরেছিল। অয়ন দেখেই বুঝতে পারল যে তারা সেখানে নতুন ছাত্র। তারা শখের জন্য মার্শাল আর্টস শিখতে এসেছিল। অয়নকে ভেতরে যেতে দেখে একজন তাকে থামিয়ে বলল, আপনি ভেতরে যেতে পারবেন না, আজ ছুটি, ভর্তি হবার জন্য কাল আসবেন। আমি ভর্তি হতে আসিনি। আমি জানতে চাই এখানে ক্লাব অফ এম এর কোনো সদস্য এসেছে কিনা। ক্লাব অফ এম এ? আপনি সেখানকার সদস্য? সেই ছেলেটি আবার প্রশ্ন করল। না, অক্ষয়ের সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। অয়ন শান্তভাবে বলল, আপনি এখানে অপেক্ষা করুন, আমি জিজ্ঞাসা করে আসছি, বলে ছেলেটি ভেতরে চলে গেল। ভেতরে অক্ষয় বসে তার ছাত্রদের লেকচার দিচ্ছিল। সে এবার ওদের অনেক কিছু নতুন শেখাতে চায়, আর তাই সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। ওই ছেলেটি অয়নের ব্যাপারে জিজ্ঞাসা করতে যখন ভেতরে এলো, তখন অক্ষয় আর তার ছাত্ররা গুরুত্বপূর্ণ কিছু একটা আলোচনা করছিল। ব্ল্যাক পাইথন ক্লাবে ছাত্রদের সঙ্গে ওই ক্লাবের হেড দিলীপ বসেছিলেন। সেখানকার গ্যাম্বলার ফাইটেই ক্লাব অফ এম এ আর ব্ল্যাক পাইথন ক্লাবের মধ্যে প্রতিযোগিতা হওয়ার কথা। সবাই এই লড়াইয়ে ক্লাব অফ এম একেই এগিয়ে রাখছিল। মাস্টার, এই গ্যাম্বলার ফাইটটা কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়া যায় না? একজন ছাত্র বলে উঠল। এই ছাত্রটি ব্ল্যাক পাইথন ক্লাবের সবচেয়ে ছোট সদস্য। সে সদ্য স্টেজ 1-এর প্রথম লেভেলে পৌঁছেছিল। খুব একটা বেশি প্রতিযোগিতায় এখনও না নামলেও ক্লাব অফ এম এর সদস্যদের সঙ্গে গ্যাম্বলার ফাইটে নিজেকে পরখ করতে চাইছিল এই ছেলেটি। দিলীপ ওনার ছাত্রের মুখ থেকে কথাটা শুনে বেশ চটে গেলেন। তার মনে হল লড়াই শুরু হওয়ার আগেই তার ছাত্রটি হেরে বসে আছে। সমীর, প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা যদি এখন সেটা ভাবি, তাহলে অন্যরা ভাববে যে আমরা ক্লাব অফ এম এর সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি নই। সেটা হলে মাস্টার দিলীপকে নিয়েই প্রশ্ন উঠে যাবে। দিলীপের প্রধান ছাত্রটি বলল, এই ছেলেটি ব্ল্যাক পাইথন ক্লাবের একমাত্র ছাত্র, যে এবার পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য একদম তৈরি। হ্যাঁ, আমাদের সিনিয়র ব্রাদার একদম ঠিক বলেছেন। আমরা হারার ভয় কেন পাব? আমরা লড়াই করব, হার মানব না। এই অ্যাটিটিউডই থাকা উচিত। মাস্টার অক্ষয় স্টেজ 2-তে পৌঁছেছেন ঠিকই, কিন্তু তার ছাত্ররা তো নয়। হতেও তো পারে যে আমরাই জিতে গেলাম। আর যাই হোক না কেন, লড়াই করার আগে আমাদের হার মানার প্রশ্নই নেই। একটা ভীষণ মিষ্টি দেখতে মেয়ে বলে উঠল। এই মেয়েটাও মার্শাল আর্টস স্যুট পরেছিল। ওর বয়সটা 19-এর কাছাকাছি হবে। সে যেই এই কথাটা বলল, সবার নজর ওর দিকে ঘুরে গেল। হ্যাঁ, একেবারেই ঠিক বলেছ। ভয় পাওয়ার কি আছে? এটা তো আর মরণ বাঁচনের লড়াই নয়। সবাই ওই মেয়েটার সঙ্গে একমত হল। বাবা, আমিও তো স্টেজ 1-এ। ওই মেয়েটি দিলীপবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। না না, একদম না প্রিয়া, তুই একটা মেয়ে। তুই কি বুঝবি যে কিভাবে লড়তে হয় আর কিভাবেই বা জিততে হয়? মেয়ের কথা শুনে দিলীপ শটার না বলে দিলেন। মাস্টার একদম ঠিক বলেছেন। এই ফাইটটা আমাদের, এটা আমাদের উপর ছাড়ো। একদম ঠিক। বোন শোনো, যদি তোমার কিছু হয়ে যায়, তুমি মেয়ে এবং খুব ডেলিকেট, যদি তোমার কোথাও লেগে যায়। দিলীপের ছাত্ররা মেয়েটিকে এই কথাগুলো বলতে লাগল। কিন্তু আমিও তো মার্শাল আর্টিস্ট, প্রিয়া রেগে গিয়ে বলল। সে রেগে গিয়ে এটা বলতেই সবাই একদম চুপ হয়ে গেল। ওখানে যারা দাঁড়িয়েছিল তাদের বয়স মোটামুটি 20 বছরের মধ্যেই, কিন্তু কাউকেই মার্শাল আর্টিস্ট বলা যায় না। সবাই দিলীপের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল মাত্র। আর অন্যদিকে প্রিয়া মাত্র 18 বছর বয়সেই মার্শাল আর্টিস্ট হয়ে উঠেছিল। যদিও লড়াইয়ের ময়দানে সে নামতে পারত না, কারণ সে মেয়ে, কিন্তু সে যদি ছেলে হতো আর স্টেজে উঠতে পারত, তাহলে তাকে হারানো কঠিন ছিল। একজন এক্সপার্টের মতোই লড়াইয়ের কৌশল জানা ছিল তার। মার্শাল আর্টের দুনিয়ায় তার অনেক দূর যাওয়ার ক্ষমতা ছিল। ঠিক আছে, আর কথা বাড়াস না, স্টেজ থেকে নেমে যা, আর স্টেজে উঠবি না একদম। দিলীপ কড়া সুরে মেয়েকে আদেশ দিলেন। প্রিয়ার কি করবে? সে চুপচাপ স্টেজ থেকে নেমে গেল। তার এইসব কথাবার্তা মোটেও ভালো লাগেনি, তবু সে কথাগুলো মানতে বাধ্য হল। কারণ দিলীপ শুধু তার বাবাই নন, তার গুরুও বটে। আর সব থেকে বড় কথা, এই মার্শাল আর্ট স্কুলের হেডও তিনি। এদিকে এইসব কথাবার্তা যখন চলছিল, তখন বাইরে থেকে একটা ছেলে এসে বলল, মাস্টার, বাইরে কেউ এসেছে। সে ক্লাব অফ এম এর বিষয়ে জানতে চাইছে। আর তার কথা শুনে মনে হচ্ছে সে মাস্টার অক্ষয়কে চেনে। অক্ষয়কে কে না চেনে? দিলীপ বললেন। মার্শাল আর্টের দুনিয়ায় অক্ষয় শুধু পরিচিত নয়, সে বেশ জনপ্রিয়। তাকে তো সবাই চিনবেই। দিলীপ ভাবল কেউ হয়তো গ্যাম্বলার ফাইটে অংশ নিতে এসেছে, তাই ছেলেটাকে বললেন, ঠিক আছে, ওকে ভেতরে নিয়ে এসো।
কিন্তু অয়ন ঘরে ঢুকতেই দিলীপের মুখটা বেজার হয়ে গেল। একে দেখে তো মনে হচ্ছিল না যে লড়াই করতে এসেছে। একে দেখতেও বেশ ছোটখাটো লাগছিল। কিন্তু প্রশ্ন হলো, এ কিভাবে অক্ষয়কে চেনে? তুমি কি অক্ষয়কে চেনো? দিলীপ জিজ্ঞাসা করল। না, এখনো চিনি না। তাহলে অক্ষয়ের সঙ্গে তোমার কিসের দরকার? দিলীপ বাঁকাভাবে প্রশ্নটা ছুড়ে দিলেন। আমি ওর সঙ্গে লড়াইয়ের ময়দানে মুখোমুখি হতে চাই। অয়ন কিন্তু হেসেই জবাব দিল। অয়নের উত্তর শুনে প্রিয়া জোরে হেসে উঠল, আর দিলীপের মুখটা যেন কেমন হয়ে গেল। তার মনে হলো এই ছেলেটার বোধহয় জীবনের প্রতি কোনো মায়া নেই। তুমি কি জানো অক্ষয় আসলে কে, কোন লেভেলের ফাইটার? দিলীপের কেন যেন মনে হচ্ছিল যে অয়ন নিশ্চয়ই কোনো সমস্যা তৈরি করতে এসেছে, কারণ তাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছিল না যে সে একজন মার্শাল আর্টিস্টের সঙ্গে লড়াই করতে পারবে। হ্যাঁ, আমি জানি। তুমি কিচ্ছু জানো না। শোনো, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, অক্ষয় কোনো সাধারণ ফাইটার নয়। তুমি ওর সাথে লড়াই করতে পারবে না। আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি এখান থেকে চলে যাও। দিলীপ অয়নকে সতর্ক করে দিয়ে বললেন। কিন্তু আমি সত্যিই অক্ষয়ের সঙ্গে লড়াই করতে এসেছি। অয়ন কিছু ভাবতেই পারছিল না যে তার কথায় কেউ বিশ্বাস করছিল না কেন। লড়াই করতে না আত্মহত্যা করতে? কেউ পেছন থেকে ফুট কেটে বলে উঠল। আঙ্কেল, আপনি কি মার্শাল আর্টিস্ট? প্রিয়া হঠাৎ হাসতে হাসতে জিজ্ঞাসা করল। আঙ্কেল? অয়ন বেশ চিন্তায় পড়ে গেল। ওকে কি এতটাই বুড়োদের মতো লাগছে যে একটা কম বয়সী মেয়ে ওকে আঙ্কেল বলে ডাকছে? প্রিয়া, বেশি কথা না বলে নিজের কাজ করো গিয়ে। দিলীপ প্রিয়াকে চোখ রাঙিয়ে বললেন। প্রিয়া ভীষণই ছটফটে আর খুব বেশি কথা বলে। প্রিয়া এবার বুঝতে পারল সে ভুল কিছু বলে ফেলেছে, তাই সে একদম চুপ হয়ে গেল। কিন্তু চুপি চুপি অয়নের দিকে তাকিয়ে ও মুখটা একটু ভেঙচিয়েও দিল। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।